মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। বহু আগে থেকেই আমাদের দেশে গবাদি পশু পালন করা হয়। মূলত দুধের চাহিদা পূরণ করার জন্যই বাড়ি বাড়ি পালন করা হতো গাভী। কিন্তু এখন বাড়ি বাড়ি গাভীর সংখ্যা কমলেও বেড়েছে খামারের সংখ্যা, অর্থাৎ গরুর খামারের সংখ্যা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় দেখতেই পাচ্ছেন একটি গরুর খামারে আছি। গরুর খামারটি হচ্ছে জাকের ডেয়ারি ফার্ম, যেটি মোহাম্মদপুরের বেড়িবাঁধের পাশে ছিল, কিন্তু এখন তার অবস্থান কেরানীগঞ্জের সানারঘাটে। কলাতিয়ার এই এলাকায় চমৎকার করে তিনি ওখানে থেকে আসার পর এখানে শুরু করেছেন এবং দিব্যি এখানে গাভী ষাঁড় পালন করছেন। তো আজকে চেষ্টা করব আনোয়ার ভাইয়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে নতুন করে, এবং কিভাবে উন্নত জাতের বা উন্নত গাভী চেনা যায়, সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো জানার চেষ্টা করব। তিনি কি করে কিভাবে কি করছেন তার খামারে এখন, সেগুলো জানার চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এ সকল খামারগুলো, যেখান থেকে দুধের চাহিদা মিটার পাশাপাশি আরও চাহিদা মিটছে মাংসের। জাকের ডেয়ারি ফার্মটি, যেটি ছিল মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে, যা এখন কেরানীগঞ্জের ছানারঘাটে, শত শত গরু নিয়ে তার গরুর খামার। দর্শক, এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের কলাতিয়ার থানারঘাট এলাকায়, থানারঘাট, এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আনোয়ার ভাই, আপনার খামার তো ছিল আগে বেড়িবাঁধের পাশে মোহাম্মদপুর, এখন হচ্ছে এখানে করছেন, তাই তো? জি। তো এই যে এখন কতগুলো গরু আছে আপনার এই খামারে? আমার খামারে এখনো 500-র উপরে গরু আছে। 500-র উপরে গরু আছে না? গরুগুলার কেমন দুধ হয়, কোনটার কেমন, মানে এভারেজ কেমন? আমার এখানে মনে করেন আছে, এখানে বর্তমানে গাভীতে দুধ আছে মনে করেন 18 থেকে 32-33 কেজি পর্যন্ত দুধ আছে বর্তমানে। কি জাতের এগুলো? সব হলস্টেইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের, মানে ফ্রিজিয়ান কোনটা 100% আছে? আমার এখানে 100% ছাড়া গরু পাইলে বাংলাদেশে কখনো পোষা হবে। 100% কি 18 কেজি দুধ হচ্ছে, মানে এটা কম না? 18% মনে করো ওইটা হয়তো মনে করো বাচ্চা দিছে অনেকদিন আগে, তারপরে প্রথম বাচ্চা দিছে, অত বয়স হয়ে দেয় নাই, ওই এগুলো ফিরে আবার মনে করছে 25-30 কেজি দাঁড়ায়। গরুর খামার করতে গেলে কাঁচা ঘাসের কোনোই বিকল্প নেই। দুধের গাভীকে নিয়মিত দিতে হবে
কাঁচা ঘাস। এতে করে গাভীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, সাথে সাথে দুধ উৎপাদনও বাড়বে। প্রিয় খামারি ভাইয়েরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আপনার গরুকে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গরু বিভিন্ন রোগের সম্মুখীন হবে। মোটামুটি তো বেশি দুধ উৎপাদন যদি না হয় তাহলে তো সেই গাভী পালাটাও তো লস। আপনার মনে করেন নিচে 20 কেজি দুধে গাভী পালতে হবে, 20 কেজির নিচে গাভী পাললে মনে করেন খামারে দাঁড়ায় থাকতে পারবে না। এবং মনে করেন গাভী পালতে হইলে আপনার মনে করেন প্রথমে লাগবো সুন্দর একটা বাসস্থান, যেন চতুর্পাশে খোলা থাকে। এটা কি জাতের? এটা জার্সি। এটা জার্সি না? এটা জার্সি। বাংলাদেশে মনে করেন একে ডাইরেক্ট বিদেশি বীজ, সেই একটা জার্সি ছিল। এটা গরুটা মনে করেন দুধ দিতে বয়স হয়ে গেছে অনেক। না, একটা বাচ্চা দিছে। কেমন একটা বাচ্চা? একটা বাচ্চা দিছে 2 বছর পর্যন্ত। প্রথমেই বাচ্চা গরুটা আমার মনে করেন 40-এর উপরে দুধ দিছে। 40 লিটারের উপরে? বাংলাদেশের রেকর্ড ব্রেক গরু। ওটা বলছেন 4টা ছিল, 2-3টা চালাইছি, একটা রাখছি। এটা কি জাতের গরু এই পাশেরটা? এগুলো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু কিভাবে চেনা যায় একটু নতুন করে আবার বলেন, যারা এই মুহূর্তে দেখতেছে বা শুনতেছে। আসলে গরু মনে করেছে ওর জিন ধরতে হবে, ওর কিশোরের জিন আছে। কথা বলছেন কি ধরনের জিন আছে? এটা প্রথম বাচ্চা দিয়ে তো, প্রথম বাচ্চা দিয়ে তারপরে ছোট, ও এখনো দাঁতে নাই, দোয়াইতেছে 5-6 মাস। এটা মনে করো চামড়া, ওর বডি, ওর মনে গোদ, ওর জাত সব কিছু জানা থাকতে হবে। জানা থাকলেই মনে যখন জানবেন তখন একটা খামারি মনে করে গরু চিনতে পারলে অনেক কিছু লাভবান হতে পারবে। এগুলা কি জাতের গরু? অন্যরকম দেখতে পাচ্ছি। এগুলো ফেলাকবি, এগুলো মানে বাংলাদেশের সর্বোচ্চ সারের মধ্যে এখন টেরমার করা। এগুলো বৈশিষ্ট্য খুব শান্ত প্রাণী। এই বাচ্চাগুলো বয়স কিন্তু কম, খুব কম, কিন্তু বাচ্চাগুলো বয়স কত? এগুলো বয়স কত 4-5 মাসের মতো। 4-5 মাস? এই বলে একটা 4-5 মাসের উপরে কোনো বাচ্চা নেই। এগুলো বিরাট গোদ, এই গোদের জন্য বিখ্যাত এগুলা, এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। গরুর খাদ্যের দাম বেশি, খামারিরা অনেক দিন ধরেই কথা বলে আসছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে এক প্রকার উদাসীন। তাই আমাদের উদ্যোক্তারা খুবই আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদিকটায় যেন নজর দেয়। তো একটা ব্যাপার তো কথা হচ্ছিল আপনার সাথে ইন্টারভিউ নেওয়ার আগে, যে গোখাদ্যের দাম বেশি এবং ওষুধের দাম অনেক বেশি। তো এ কারণে আমাদের খামারিরা আসলে খরচটা কুলাইতে পারতেছে না। এটা কিন্তু বড় একটা ব্যাপার। আমাদের মনে করেন গোখাদ্যের দাম বেশি এবং মেডিসিনের দাম বেশি। যেমনটা কেন গোখাদ্যের দাম বেশি, আমাদেরকে মনে করা স্বৈরাচার সরকারের সময় আমাদেরকে মনে করা গরুর খাবার বাইরে থেকে আনতে দিত না, আর যাই আনতে দিত সিন্ডিকেট ছিল। যে মনে করো বড় অঙ্কে ব্যাট খাজনা লাভ, অতিরিক্ত মুনাফা, এটি আমাকে মনে করলো আমাদেরকে সর্বনাশ করছে। গোখাদ্যের দাম তো কমানো পসিবল, তাই না? তারপর মেডিসিনের দামও কমানো পসিবল যদি বর্তমান সরকার সুদৃষ্টি দেয়, তাহলেই সম্ভব। তাহলে ডেইরি সেক্টরটা আমাদের আরো ভালো হতে পারে। তাইলে মনে করছে মাংসের দাম তো এখনই কমছে, অলরেডি মাংসের দাম কমে গেছে, এবং গরুর দামও কমবে, দুধের দামও কমবে, মানুষের খাবার করার সীমানায় আসবে। আমরা যে এই গরুটা অন্য রঙের দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এইটা মনে করছো জার্সি এবং হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ানে মিক্স, ফ্রিজিয়ান এবং জার্সিতে মিক্স। এটা কতটুকু করে দুধ দিচ্ছে এখন? এখন গাভীন এবং দুধও দিচ্ছে। কাশি ভোগে এটা মনে 30-32 কেজি দুধ দেয়। 30-32? জি, ভালো মানের গাভী। বলছেন আমার এখানে মনে করেন কাশি ভোগে 25 কেজির নিচে কোনো গরু নেই। 25 কেজির নিচে না। গরু পালনের ক্ষেত্রে উন্নত জাতের দিকটা বেশি নজর দিতে হবে। উন্নত জাতের গাভী পালন করলেই খামারের ভাগ্য খোলে। আমাদের দেশে বেশিরভাগই ফ্রিজিয়ান জাতের গরু পালন করা হয়, যা দুধ ও মাংস উৎপাদনে বেশ ভালো। এছাড়াও অন্যান্য জাতের মধ্যে ফ্লেগভি, শাহিওয়াল, জার্সি ইত্যাদি গরু পালন হয়ে থাকে আমাদের দেশে। তাছাড়া এই খামারেও দেখা যাচ্ছে নানান জাতের গরু। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কি কোন দিকে আগানো উচিত, ডেইরি সেক্টরে না বিফ ফ্যাটেনিংয়ে? আপনার মতে কি? দেখেন, সারও করতে পারলে সারও লাভ আছে এবং দুধও লাভ আছে, করতে পারলে, বুঝতে পারলে।
এটা জানতে হবে, বুঝতে হবে। এবং আমি মনে করি একটা পুরানা খামারে গিয়া বৈশা সময় দিতে হবে তার, গরুগুলো কীভাবে খাওয়াইতেছে, কীভাবে কোন ধরনের গরুগুলো পালতেছে, কোন ধরনের গরুগুলো লাভবান হইতেছে, এগুলো তার বুঝতে হবে। তারপর তার খামার করতে হবে। খামার করতে হলে ঘর দৌছা লাগবে, চতুর্পাশে খোলা রাখবে, এবং বাতাস যেন দক্ষিণ মুদ্রা আইসা যেন উত্তর মুদ্রা ভার হয়, এরকমভাবে গোয়াল ঘর করতে হবে। ভালো বাসস্থান, এই খামারটা কিন্তু ঠিক নেই, ডালটা বেশি। আপনারা খামার করলে 10 ফিটে 1 থেকে 1.5 ইঞ্চি ডাল দিবেন, সবাই 1 থেকে 1.5 ইঞ্চি ডাল দিবেন, তাহলে গরু খাড়ে দ্বারা আরাম পাবে। আর যদি আপনারা যদি ডাল বেশি দেন তো গাভী গরু নষ্ট হবে, ষাঁড় গরু যেমন ষাঁড় গরু নষ্ট হবে। বেশি খারাপ দরকার নাই, এটা আপনার মাথায় রাখবেন, গড়দচ্ছা রাখবেন, এবং জাত নির্ণয় করবেন ভালো দক্ষ কর্মচারী রাখবেন। দক্ষ কর্মচারী, এটা কিন্তু বড় কথা বলেছেন। দক্ষ কর্মচারী লাগবে, কথা বলছেন। আর নিজের কী রোগ হইলো এটা বোঝা লাগবে। গরুর ঘরের উচ্চতা সবসময় বেশি দিলে ভালো, এতে আলো বাতাসের চলাচল ভালো হয় এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে। সর্বদা গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নানান ধরনের রোগ বালাই বাসা বাঁধবে গরুর গায়ে। আমাদের খামারিরা বা উদ্যোক্তা যারা আছেন, গবাদি পশুর কোন কোন রোগগুলো তাদের মাথায় রাখতে হবে, বা সবসময় একটু ভ্যাকসিনেশনের ব্যাপার তো থাকে, আপনি কিভাবে ভ্যাকসিনেশন করেন, কয়দিন পর পর কোন কোন ভ্যাকসিনটা করেন? দেখেন, গরুর সবচেয়ে মারাত্মক রোগ হইল তরকা ভ্যাকসিনটা বছরে একবার লাগে। অল্পতে মনে করেন অল্প পয়সার জন্য সবাই গুরুত্ব রাখবেন, যেন অথচ তরকা ভ্যাকসিনটা বছরে একবার যেন নিয়মিত দেওয়া হয়। আরেকটা, তারপরে খুরা রোগটা মনে করেন খুরা ভ্যাকসিনটা আপনারা ডাক্তার সায়েন্স বলে 6 মাস অন্তর, আর আমি বলি 4 মাস অন্তর, বছরে 3 বার দিবেন। আর একটা রোগ মনে করেন কীটনাশক, কিরমিরিগুলো মনে করেন মারতে হবে বছরে 3 বার, 4 মাস পর। যখন কিরমির ডোজ খাওয়াবেন তখন গরুগুলো মনে করছে দুধ বাড়ি দিবে, দুধ কমবে, এসব দিকে চিন্তা না করে কিরমির ওষুধ খাওয়ায়া লিভার টনিক, জিন, তথা ক্যালসিয়াম এগুলো পরিপূর্ণ করে দিবেন শরীরগুলো। এই যে গরুগুলো বাচ্চাটি দেখছেন না, এগুলো রেড ফ্রিজার, এগুলো সর্বোচ্চ জাত বাংলাদেশে এই রেড ফ্রিজার। কথা বলছেন, অনেক গরু বীজ দেওয়া হয়েছে, দামি বাচ্চা, অনেক দামি বাচ্চা। এইগুলো রেড ফ্রিজার খুব উন্নত মানের গরু, উন্নত মানের বাচ্চা। তারপরে এই যে মনে করছো এই যে ফেলাকবি, কথা বলছেন, এগুলো হিডে, বয়স কেমন? এগুলো মনে করো 6 মাস 7 মাসের মতন, 6-7 মাস। এগুলো পরে প্রেগনেন্ট হয়, মানে গাভিন হয় কতদিন পর? এগুলো হিডে গেছে, আবার আসলে মনে করো 15 দিনের ভিতরে আবার বীজ দেবো 3 অর্ডারে। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এখনও আমি মনে করছো এই শেষ বয়সে যেই কদিন বেঁচে আছি, বাংলাদেশের তো খামারি ভাইয়াগো এবং নতুন উদ্যোক্তাকে নিয়ে, তরুণ যুবককে নিয়ে আমিও মনে করো সংগ্রাম করতে চাই। যে এই সংগ্রামে মনে করছো দেশের জাতিকে উন্নয়ন করবে, জাতিকে কিছু দেওয়া যাবে, জাতি দেশটা এগিয়ে যাবে। আমাদের মনে করো মুক্ত বাংলায় মুক্তভাবে কথা বলা যাবে। আমরা মনে করছো যেন মনে করো আমরা মাংস এবং দুধ এই দুইটা যেন আমি মনে করি আমার খুব আশা আকাঙ্ক্ষা যে আমরা যেন সয়লাভ করতে পারি। খামারে বাছুরের জন্য আলাদা জায়গা করতে হবে এবং বাছুরকে নিয়মিত দুধ খেতে দিতে হবে। ফিডারে করে বাছুরকে যেভাবে দুধ খাওয়াচ্ছে, সত্যিই তা দেখে বেশ ভালো লাগলো এবং উন্নত বিশ্বের কথা মনে পড়ে গেল। খামার শুরুর আগে উদ্যোক্তাদের মাথায় রাখতে হবে সে দুধের জন্য গরু পালন করবে নাকি মাংসের জন্য। 2 উদ্দেশ্যের জন্য 2 রকম ব্যবস্থা নিতে হবে। কেননা দুধের জন্য ফ্রিজিয়ান জাতটা খুবই ভালো, মাংসের জন্য শাহিওয়াল। কেননা মাংসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খামারিরা কুরবানি ঈদকে উপলক্ষ করে গরু মোটা তাজাকরণ করে থাকে, তাই দেখতে সুন্দর হলো শাহিওয়াল জাত। তাছাড়া ফ্রিজিয়ান জাত দেখতেও যেমন সুন্দর, দুধের জন্য এ জাতটা বেশ ভালো। প্রত্যেক খামারেই বেশ কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়।
তাদের অক্লান্ত পরিশ্রমে টিকে থাকে খামারের খামার। আমি ঢাকায় এসেছি জাকির ডেয়ারি ফার্মে একটা জব করি। এখানে গায়ে ধোয়ানো, ঘাস কাটা, গরু খাইতে দেওয়া, এখানে গরু গোসল করানো, এখানে গরুর ট্রিটমেন্ট যদি হয়, যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট করা, এখানে সবই এখানে হয়। আমরা এখানে 2 বেলা 3 বেলা গরুর গোসল করাই, খাওয়াই 2 বেলা। এখানে ভালো ভালো গরু আছে। জাকির ডেয়ারিতে একজন ম্যানেজার আছেন, যিনি সর্বদা বিভিন্ন ধরনের কাজ তত্ত্বাবধান করে থাকেন। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো জাকির ডেয়ারির ম্যানেজারের সাথে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ। আচ্ছা, আমরা তো ঘাসের সামনে দাঁড়িয়ে আছি। এই ঘাসগুলো তো দেখলাম ট্রাকে করে আসলো। ঘাসগুলো কোথা থেকে আসছে এবং কি দামে কেনা হয়, কি পরিমাণে কেনা হয়? ঘাসটা আসে মানিকগঞ্জ সিঙ্গারি থেকে। আমাদের দৈনিক হচ্ছে আপনার 3 থেকে 3.5 টন ঘাস লাগে। টন প্রাইসটা হচ্ছে আপ ডাউন করে। যখন ঘাসটা আনুমানিক কেমন দাম? যখন আজকে কত টাকা করে পড়ছে? আজকে পড়ছে হচ্ছে আপনার 6 টাকা করে কেজি। 6 টাকা করে কেজি, হ্যাঁ। এটা কি একবারে পৌঁছায় দেয়? হ্যাঁ, ওরা এখানে দিয়ে যাবে। হ্যাঁ। তো এই যে মোটামুটি গরু যেগুলো আছে, প্রত্যেকটা গরুকে বা গাভীকে কি পরিমাণ ঘাস দেওয়া হয়? এটা হচ্ছে 5 থেকে 7 কেজি, 10 কেজির উপরে পড়ে এভারেজে। খাওয়াও আপ ডাউন হয়। গরমটা একটু বেশি থাকে, গরু কম খায়। আর যেদিন হচ্ছে একটু ঠান্ডা থাকে, ওদিন খাওয়াটা একটু বেড়ে যায়। তো সব কিছু মিলে হচ্ছে যে এভারেজে 10-15 কেজির উপরে একটা গরু খায় প্রতিদিন। এবং প্রতিদিন কয় বেলা ঘাস দেওয়া হয়? ঘাস দেওয়া হচ্ছে 2 বেলা। এই এখন দেওয়া হবে, আবার সন্ধ্যার পরে দেওয়া হবে। 2 বেলা দেওয়া হবে। 2 বেলা, হ্যাঁ। আচ্ছা, ঘাস তো সাধারণত কাটাই হয়, বেশিরভাগ ইয়াতেই দেখা গেছে। তো কেটে ঘাস দিলে তো অপচয়টা কম হয়, তাই না? আর তাছাড়া আর কোনো কি সুবিধা আছে? আর কোনো সুবিধা বলতে গরু খাবে বেশি। একদম আস্তাটা দিলে ওইটা ওয়েস্টেজ হবে বেশি। কিন্তু কাইটা দিলে হচ্ছে গরু খাইতে সুবিধা হচ্ছে, সহজে এটা খাইতে পারতেছে। গরুর খামার করতে হলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় এমন একটি জায়গাকেই বেছে নিতে হবে। তাছাড়া ফ্যানের ব্যবস্থা তো করতেই হবে এই তীব্র গরমে। ফ্যান ঠিকমতো চলাচল করে কিনা সেদিকটাও খেয়াল রাখতে হবে গরুকে না বেশি গরমে রাখা যাবে, না বেশি ঠান্ডায় রাখা যাবে। তবে এই খামারে যে সকল জাতের গরুগুলো দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই হচ্ছে ফ্রিজিয়ান জাতের। আর এই ফ্রিজিয়ান জাতের গরুকে সবসময় ঠান্ডা আবহাওয়ায় রাখতে হয়। এ কারণে যেমন নিয়মিত গোসল করাতে হবে, তার সাথে সাথে ফ্যান যেন সার্বক্ষণিকভাবে দেয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এভাবেই উদ্যোক্তাদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। তবে গোখাদ্যের দাম কমালে আমাদের ডেইরি সেক্টর আরও বেশি এগিয়ে যাবে। খেয়াল রাখতে হবে আমাদের ডেইরি সেক্টরকে আরও বেশি সামনের দিকে নিয়ে যেতে সবাই মিলে কাজ করতে হবে। উদ্যোক্তারা যেমন আছেন, তার সাথে সাথে প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করতে হবে একসাথে। তাহলেই এই সেক্টরটি আরও বেশি এগিয়ে যাবে। দুধে যেমন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, তার সাথে সাথে মাংস উৎপাদনেও আমরা হতে পারবো স্বয়ংসম্পূর্ণ। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশে কেরানীগঞ্জের একটি খামারে। যে খামারটির অবস্থান ছিল আগে ঢাকার মোহাম্মদপুরে বেরিবাদের পাশে, অর্থাৎ জাকির ডেয়ারি ফার্ম। সেই খামারটি আনোয়ার ভাইয়ের হাত ধরে এখন আছে কেরানীগঞ্জের সানারঘাট এলাকায়। চেষ্টা করেছি আনোয়ার ভাইয়ের গল্প তুলে ধরতে। বিশেষ করে আমরা জানি বর্তমান সময়ে গোখাদ্যের দাম অনেক বেশি এবং গবাদি পশুর ক্ষেত্রে যে ধরনের ওষুধ লাগে সেগুলোর দামও বেশি। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কেনই বা এত বেশি হবে, আমরা জানার চেষ্টা করেছি আনোয়ার ভাইয়ের কাছ থেকে আসলে কিভাবে কি করা যায় এই বিষয়গুলো। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তারা আছেন যারা চেষ্টা করছেন নিজের ভাগ্যকে বদলাতে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ভাগ্যকে বদলাতে হলে উদ্যোক্তাকে সবসময় তাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আপনাকে হাল ছাড়লে হবে না, হাল ধরে রাখতে হবে। আপনি হাল মজবুত করে ধরে রাখতে পারলেই শেষ জয়ের হাসি, অর্থাৎ সাফল্যের হাসি কিন্তু হাসতে পারবেন। দর্শক, এভাবেই হাজির হয়েছিলাম আজ ডেইরি সেক্টর নিয়ে। আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তো